আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা অনেকে জয়েন করে ফেলেছো, অনেকে সালাম দেখতে পারতেছো। তারপরে আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। সেটা হচ্ছে, তোমাদের সাথে হয়তো আগে দেখা হয়নি, আজকেই অনেকের সাথে ফার্স্ট দেখা। তো আমার নাম হচ্ছে রিফাত হোসেন, আর আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। অর্থাৎ তোমাদের আজকে যা পড়াবো এগুলো নিয়ে হচ্ছে আমার পড়াশোনা। ওকে, তাহলে শুরু করি। আজকের ক্লাসের ফার্স্ট পার্টে আমরা হচ্ছে তোমার এই আইসিটির যে ডিভাইসগুলো আছে, স্পেশালি কম্পিউটার, এই কম্পিউটার ডিভাইসগুলো কিভাবে মেনটেন করতে হয়, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করতে হয় কিভাবে, কোন সিম্পল ট্রিক্সগুলো বা টিপসগুলো ফলো করতে হয়, করলে ভালো হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণের দুইটা উপায় নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে। যখন কম্পিউটার ডিভাইস ইউজ করা হয়, সময়ের সাথে সাথে দেখা যায় যে কম্পিউটার ডিভাইসের এফিসিয়েন্সি এবং স্পিড কমতে থাকে, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য থাকে যে কিভাবে আমরা কম্পিউটার ডিভাইসের একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড বজায় রাখতে পারি, যেটা আমরা একদম কেনার সময় শুরুতে পাই, ঠিক আছে, অনেক স্মুথ হিসেবে কাজ করে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে স্পিড কমতে থাকে। বা ধরো যে আমাদের ডিভাইসে অনেক সময় সিকিউরিটি রিস্ক থাকে, তাই না, ওই যে ভাইরাস ঢুকে যায়। তো তখন হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের ডিভাইসটাকে কন্ট্রোলে রাখতে পারতেছি না। তো এরকম অনেক প্রবলেম আমরা ফেস করি মাঝে মাঝে। তো এই সব প্রবলেম থেকে নিজেদের মুক্ত রাখার জন্য, অর্থাৎ নিজেদের ডিভাইসকে মুক্ত রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলোই আজকে এখানে মোটা দাগে আলোচনা করা হবে। দেখো, আমাদের দুই ধরনের মেইনটেনেন্স আছে বা পদক্ষেপ আছে। একটা হচ্ছে যে প্রতিরোধমূলক, বা যেটাকে আমরা বলতেছি প্রিভেন্টিভ মেইনটেনেন্স, ঠিক আছে। প্রতিরোধমূলক অর্থ হচ্ছে যে তোমার সমস্যা তৈরি হওয়ার আগেই তুমি পদক্ষেপ নাও, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা ফার্স্ট পয়েন্টে আলোচনা করব, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, এইটা হচ্ছে যে সমস্যা হওয়ার আগেই তুমি অ্যাকশন নাও, ঠিক আছে। ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আচ্ছা, তোমাদের কি সাউন্ড আসতেছে না? ঠিক আছে। অনেকে বলতেছে সাউন্ডে প্রবলেম, তোমরা একটু তোমাদের এন্ড থেকে একটু চেক করো তো, যে তোমাদের ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ডিভাইসে একটু সাউন্ড চেক করে দেখো তো। এই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ যেটা, সেখানে হচ্ছে আমরা এমন কিছু কাজ আগে থেকেই করে রাখবো যেন আমাদের ডিভাইস, কম্পিউটার ডিভাইস কোনো রিস্কের মধ্যে না পড়ে, ঠিক আছে। তো কি কাজ করব দেখো, যে প্রথম কথা, যে আমাদের ডিভাইসে অন্য কেউ চাইলে ক্ষতিকারক কোনো সফটওয়্যার ঢুকাই দিতে পারে, ঠিক আছে, যেন আমাদের ডিভাইসটা হচ্ছে তোমার তোমার হচ্ছে আক্রান্ত হয়ে যায়, ঠিক আছে, এবং ঠিকমতো কাজ করতে না পারে। তো এই যে যে ক্ষতিকারক সফটওয়্যার যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ভাইরাস, এই ভাইরাসগুলোকে সবসময় আমাদের মনিটরের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আমাদের কম্পিউটার কম্পিউটারকে সবসময় স্ক্যান করে দেখতে হবে যে কোনো ভাইরাস কি ঢুকলো কিনা, ঢুকলে সেটাকে হচ্ছে কিভাবে তোমার কিল করা যায়, কিভাবে সেটাকে ইরেজ করা যায়, সেই ব্যবস্থা তখন নিতে হবে। সো আমাদের কন্টিনিউয়াস একটা স্ক্যান করতে হবে যে ভাইরাস ঢুকেছে কিনা আমাদের কম্পিউটার ডিভাইসে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর জিনিস। তো এই ভাইরাস স্ক্যান করার জন্য আমাদের হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, যেগুলো আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে রাখতে পারি, ঠিক আছে। তো এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আমরা ভাইরাস স্ক্যানের কাজটা করে যেতে পারি, ঠিক আছে। এটা একটা বিষয়। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যেই কাজটা আমরা করে রাখতে পারি, সেটা হচ্ছে যে তোমার ডিস্ক ক্লিন করা, ঠিক আছে। আমাদের যে হার্ড ডিস্ক থাকে, যেখানে আমরা তোমার ইনফরমেশন স্টোর করে রাখি, ঠিক আছে, হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটা দেখা যায় যে সময়ের সাথে সাথে তোমার হচ্ছে আননেসেসারি টেম্পোরারি ফাইল দিয়ে তোমার হচ্ছে ভরে যেতে থাকে, ঠিক আছে। তো এরকম যদি তোমার একটা হিউজ নাম্বার অফ স্পেস যদি তোমার আননেসেসারি টেম্পোরারি ফাইল দিয়ে হচ্ছে তোমার ফিল আপ হয়ে যায় হার্ড ডিস্কের, তখন দেখা যাবে যে হার্ড ডিস্কে প্রয়োজনীয় ফাইল রাখতে পারতেছি না, এবং আমাদের কম্পিউটার ডিভাইস হচ্ছে অনেক স্লো হয়ে গেছে। সেটা তো আমরা চাই না। তো এই কারণে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের যে হার্ড ডিস্ক, অর্থাৎ আমাদের যে স্টোরেজ ডিভাইস যেখানে আমরা ডাটা রাখি, সেটাকে ক্লিন করতে হবে। আননেসেসারি ফাইল বা টেম্পোরারি ফাইল
ওইখান থেকে হার্ড ডিস্ক থেকে মুছে ফেলতে হবে, ইরেজ করে ফেলতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিস্ক ক্লিন করা। তো এই ডিস্ক ক্লিন করার জন্য হচ্ছে কিছু ক্লিনার সফটওয়্যার আছে, এইগুলো হচ্ছে আমরা ইনস্টল করে রাখতে পারি, তাহলে ওই ক্লিনার সফটওয়্যারগুলো নির্দিষ্ট সময় পর পর আমাদের জন্য হার্ড ডিস্কটাকে ক্লিন করে রাখবে, ঠিক আছে। ওকে, তোমাদের উদ্দেশ্যে হচ্ছে আমার একটা তোমার হচ্ছে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা যখন পড়ানো হয় তখন এই একটু এইদিকে ফোকাস করো, ঠিক আছে। চ্যাট বক্সে একটু কম এনগেজ থেকে তোমরা এইদিকে একটু মনোযোগ দাও, তাহলে হচ্ছে জিনিসটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবা। তারপর হচ্ছে তোমরা যেই জিনিসের প্রবলেম মনে হচ্ছে সেটা নিয়ে কোশ্চেন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের যেই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, যেটা আমরা আগে থেকেই পদক্ষেপ নিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে তোমার ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। তো এই পদক্ষেপটা আসলে আমাদের ওই হার্ড ডিস্কের জন্যই, ঠিক আছে। তো এখানে আসলে যেটা করা হয় যে আমাদের সময়ের সাথে সাথে যখন কম্পিউটার ডিভাইস ইউজ করা হয় তখন হচ্ছে কম্পিউটার ডিভাইসে অনেক ফাইল অনেক জায়গায় ছড়ায় ছিটায় থাকে, ঠিক আছে। তো এই অবস্থায় আমাদের এই হার্ড ডিস্ক যেটা থাকে ওটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, বা এটাকে আমরা বলি হচ্ছে টুকরা টুকরা হয়ে যায়। এখন এই টুকরা টুকরা বলতে কিন্তু মানে ফিজিক্যালি যে ভেঙে গেছে বা ফিজিক্যালি যে সেটা টুকরা টুকরা হয়ে গেছে বিষয়টা এরকম না। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে হার্ড ডিস্কের ভেতরে জায়গায় জায়গায় তোমার ইনফরমেশন বা ফাইল হচ্ছে ছড়ায় ছিটায় আছে, ঠিক আছে। তো এরকমটা থাকলে তোমার সমস্যা যেটা সেটা হচ্ছে যে তুমি নতুন কোনো ফাইল আর রাখতে পারো না, ঠিক আছে। এরকম যদি ছড়ায় ছিটায় থাকে ফাইল, সো ফাইলকে এক জায়গায় সুন্দর করে গুছায় রাখতে হয়। সো এই গুছায় রাখার কাজটাকে আমরা বলি হচ্ছে তোমার ডিফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। ডিফ্র্যাগমেন্টেশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা আমাদের কম্পিউটারে একটা নির্দিষ্ট সময় পর পর করে কম্পিউটারটাকে স্মুথ রাখতে পারি, ঠিক আছে। এই ডিফ্র্যাগমেন্টেশনের জন্য হচ্ছে কিছু তোমার ডিফ্র্যাগমেন্টার পাওয়া যায়, ডিফ্র্যাগমেন্টার সফটওয়্যার পাওয়া যায়, যারা হচ্ছে আমাদের জন্য এই কম্পিউটারে এই কাজটা করে দিবে, ঠিক আছে। ওকে, লাস্ট যে কাজটা এখানে বলা আছে, যে কাজটা আমরা করব আমাদের কম্পিউটারে, সেটা হচ্ছে যে আমরা যেই সফটওয়্যারগুলো ইউজ করি সেই সফটওয়্যারগুলো আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট করব, ঠিক আছে। এটার কারণ কি, যে দেখা যায় অনেক সময় আমাদের সফটওয়্যারে বাগ থাকে, ঠিক আছে। বাগ বা যেটাকে আমরা আরেক নামে এরর হিসাবেও চিনি, এই বাগ বা এরর অনেক সময় আমাদের সফটওয়্যারের মধ্যে থাকে, ঠিক আছে। সো এই বাগ দূর করার জন্য ওই সফটওয়্যার যারা বানাইছে তারা হচ্ছে আপডেট দেয়, ঠিক আছে, আপডেট দেয়। সো সফটওয়্যার আপডেট দিয়ে তারা হচ্ছে এই বাগটাকে ফিক্স করে, ঠিক আছে। সফটওয়্যার আপডেট দেওয়ার মাধ্যমে ফিক্স করে। সো তুমি যদি সফটওয়্যার আপডেট না দাও তাহলে তোমার সফটওয়্যারে কিন্তু ওই বাগটা থেকে যাবে বা ওই ভুলটা এররটা থেকে যাবে। যেমন এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই ফিক্স করছো, সরি অনেকেই ফেস করছো, যে আচ্ছা ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমরা এই জিনিসটা অনেকেই ফেস করছো, যে ধরো যে গেম খেলতে গেছো, গেম খেলতে গিয়ে ম্যাপের একটা নির্দিষ্ট জায়গায় গেছো, দেখা গেছে যে আটকে গেছো, তুমি আর নড়তে পারতেছো না, তাই না। তো এইটা আসলে কেন হয়েছে বলো তো? কারণ ওই গেমের মধ্যে একটা বাগ ছিল বা এরর ছিল, ভুল ছিল, ঠিক আছে, যার কারণে ওই প্রবলেমটা তুমি ফেস করছো। তো এই ভুলগুলা কি হয়, যে যারা ওই তোমার গেমটা বা সফটওয়্যারটা বানাইছে তারা ওই ভুলটা আবার পরবর্তীতে সংশোধন করে ফেলে। তো সংশোধন করে তখন হচ্ছে আপডেট দেয়। তো তুমি যদি আপডেটটা ইনস্টল না করো তখন দেখা যাবে তোমার সফটওয়্যারে ভুলটা থেকে যাবে, বা তোমার সফটওয়্যারটায় নতুন ফিচার অ্যাড হবে না, নতুন নতুন অনেক জিনিসপত্র আপডেটের সাথে সাথে আসে না, ওই জিনিসপত্রগুলো অ্যাড হবে না। এই কারণে সবসময় প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে যে তুমি সফটওয়্যার আপডেট করে রাখবা, ঠিক আছে। এবং দেখবা যে আমাদেরকে এখন হচ্ছে ফোর্স করা হয়, তাই না, যে ধরো যে অ্যান্ড্রয়েডে যখন কোনো আপডেট আসে তখন দেখা যায় যে আমাদেরকে বলা হয় যে আজকে রাতের মধ্যে ইনস্টল করার জন্য তোমার হচ্ছে আমাদের হচ্ছে একটা কন্ডিশন দেওয়া হয়। তো এইভাবে হচ্ছে আমাদেরকে ফোর্স করা হয়, এটা ভালোর জন্যই করা হয়, যে আপডেট রাখলে, তোমার সফটওয়্যার আপডেটেড রাখলে তুমি হচ্ছে সিকিউর থাকবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারে আগে থেকেই এই কাজগুলো করে রাখতে পারি, তাহলে আমরা আমরা হচ্ছে সেফ থাকবো, ঠিক আছে। আচ্ছা, এই যে কিছু জিনিস থেকে আমরা সেফ থাকবো। আচ্ছা, এরপরে নেক্সট আসো, নেক্সটে যেই
রক্ষণাবেক্ষণ পদ্ধতিটা দেখবো সেটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। অর্থাৎ তোমার একটা ঝামেলা হয়ে গেছে, এখন তুমি কি করবা? তোমার একটা সমস্যা হয়ে গেছে, তোমার কম্পিউটারে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, এখন তুমি কি করবা, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঝামেলা যদি হয়ে যায়, যেমন ধরো যে তোমার কম্পিউটারের ভেতরে কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে, ধরো তোমার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড ধরো যে নষ্ট হয়ে গেছে, বা তোমার কম্পিউটারের ভেতরে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তখন তুমি কি করবা? তো এইসব ক্ষেত্রে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি একটা কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নিয়ে সেটা ঠিক করো। নিজে নিজে ওইটা তোমার ঠিক না করে, তুমি যদি এক্সপার্ট না হও তাহলে নিজে নিজে ঠিক না করে একটা কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নিয়ে তুমি এটা ঠিক করো। আর আরো কিছু বিষয় যেটা এখানে বলা আছে যে দেখো, কম্পিউটার যেহেতু নিজে হচ্ছে একটা তোমার বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে বা বিদ্যুৎ পরিবাহী যন্ত্রপাতি দিয়ে তৈরি, এই কারণে তার আশেপাশে ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না, ঠিক আছে, রাখলে তোমার হচ্ছে ডিস্টারবেন্স তৈরি হবে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে লাস্টে যেটা বলা আছে যে আমাদের ইলেকট্রিক শক লাগতে পারে কিন্তু কম্পিউটারের সিপিইউ থেকে। এটা কিন্তু অনেক সময় হয়, আমরা আমাদের সিপিইউ ধরতে যাই তখন হচ্ছে শক লাগে, এরকমটা হয়তো অনেকেই তোমরা ফেস করছো, ঠিক আছে, আমিও এরকম ফেস করছিলাম। কম্পিউটারের সিপিইউ যেহেতু হচ্ছে তোমার মেটাল দিয়ে তৈরি থাকে, সো অনেক সময় দেখা যায় যে আমরা সিপিইউ ধরলেই শক লাগে। এইটা কেন হয়? কারণ আমাদের সিপিইউ যেটা বা তোমার কম্পিউটারের ভেতরের যেই যন্ত্রপাতিগুলো আছে ওগুলাকে যদি আর্থিং না করা থাকে, এই যে আর্থিং, এই ওয়ার্ডটা তোমরা অনেকে ফিজিক্সেও পড়ছো, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ডিং করা, অর্থাৎ যে আমাদের কম্পিউটারের ভেতরে যে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা থাকবে সেটাই আর্থিং থাকলে যেটা হবে যে তোমার এই যে কেসিং এ বিদ্যুৎ প্রবাহ থাকবে না, ফলে তুমি যে কেসিং এ হাত দিলে তোমার শক লাগবে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা করে রাখবো সব সময়, ঠিক আছে, যেন দুর্ঘটনা না হয়। তাহলে এই ছিল আমাদের দুই ধরনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা যেগুলো আমরা ফলো করব। একটা হচ্ছে যে আমরা কম্পিউটার ডিভাইস চালানোর আগে থেকেই হচ্ছে এই জিনিসগুলো করে রাখবো, মানে সমস্যা তোমার ফেস করার আগে থেকে এই কাজগুলো করে রাখবো। আর আরেকটা হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন হচ্ছে আমরা এই টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে তখন সেটা ফিক্স করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই রক্ষণাবেক্ষণ ব্যবস্থাটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা তোমার এই কিছু তোমার কাজ নিয়ে আলোচনা করব যেগুলো করা উচিত, ঠিক আছে, এমন কিছু কাজ কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য, এমন কিছু কাজ, ঠিক আছে, যেগুলো করা উচিত, যে কাজগুলো করা উচিত, যে কাজগুলো করা উচিত। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে যেটা বলা আছে 1 নম্বর পয়েন্টে, ভালো করে শুনো, সেটা হচ্ছে যে আমাদের সবারই কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম হচ্ছে তোমার ইনস্টল করা থাকে, তাই না? অপারেটিং সিস্টেম নিয়ে আমরা সামনেও কথাবার্তা বলবো, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সব কিছু ম্যানেজ করে, ঠিক আছে, এটা আমরা সামনেও আলোচনা করব। তো আমাদের এই যে অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে, এই অপারেটিং সিস্টেমকে আমাদের সবসময় কি করতে হবে? আমাদের অপারেটিং সিস্টেমকে আমাদের সবসময় হালনাগাদ বা আপডেটেড রাখতে হবে, ঠিক আছে, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে। এটা করলে যেটা হবে যে তুমি নতুন নতুন ফিচার ওইখানে ইউজ করতে পারবা, প্লাস তুমি হচ্ছে তোমার ডিভাইসকে, কম্পিউটারকে হচ্ছে সিকিউর রাখতে পারবা যে কোনো অ্যাটাক থেকে, ভাইরাস অ্যাটাক বা যে কোনো অ্যাটাক থেকে তুমি সিকিউর রাখতে পারবা, ঠিক আছে। এটা তাহলে আমরা সবসময় করার চেষ্টা করব। এরপর 2 নম্বর যেটা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে তুমি যখন সময়ের সাথে সাথে কম্পিউটার ইউজ করতে থাকো তখন দেখা যায় যে তুমি বিভিন্ন কাজ করো কম্পিউটারের ভেতর, ফলে তোমার কম্পিউটারের ভেতরে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, মানে কিছু কাজের জন্য, তোমার একটা নির্দিষ্ট কাজের জন্য একটা টেম্পোরারি ফাইল ধরো লাগছিল, ওই কাজ শেষ, এরপর আর ওই টেম্পোরারি ফাইলের কোনো প্রয়োজন নাই, এরকম, ঠিক আছে। তো এই যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলো কই থাকে? এগুলো হচ্ছে আমাদের ওই যে ডিস্কের মধ্যে থাকে, হার্ড ডিস্কের মধ্যে থাকে। তো এই টেম্পোরারি ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেক জায়গা হচ্ছে ভরে যায়, অনেক জায়গা ভরে যায়, ফলে হচ্ছে তোমার কম্পিউটার স্লো হয়ে যায়, তোমার হার্ড ডিস্কের জায়গা যদি ফিল আপ হয়ে যায় কম্পিউটার স্লো হয়ে যাবে। সো আমাদের এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে নিয়মিত, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে নিয়মিত সফটওয়্যারের সাহায্যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা উচিত। এই যে আমি এটা মার্ক করে দিচ্ছি যে আমাদের যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা সফটওয়্যারের সাহায্যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো ডিস্ক থেকে মুছে ফেলবো, এতে আমাদের ডিস্ক খালি হয়ে যাবে, মানে অযথা ফাইল হচ্ছে সেখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা করার চেষ্টা করব।
ভাইরাস হার্ড ডিস্কে ঢুকে কিনা। হ্যাঁ, ভাইরাস হার্ড ডিস্কে ঢুকতে পারে। আচ্ছা, তো আমরা এই কাজটা করব, ঠিক আছে? অযথা ফাইল আমরা হার্ড ডিস্ক থেকে মুছে রাখবো, এতে আমাদের কম্পিউটার ফাস্ট হবে। এরপরে আসো, আমাদের নেক্সট যেই কাজটা করা উচিত 3 নম্বর পয়েন্টে আমরা দেখব, সেটা হচ্ছে যে তোমার আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, ঠিক আছে, ভালো করে শুনো, আমাদের যখন ইন্টারনেট ব্যবহার করা হয় তখন দেখা যায় যে আমরা হচ্ছে তোমার বিভিন্ন ওয়েবসাইটে যাই, তারপরে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আমরা হচ্ছে সার্চ করি, তাই না? তো এই যে আমরা হচ্ছে বিভিন্ন তোমার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ইনফরমেশন সার্চ করতেছি, ঠিক আছে? তো এই যে ডেটাগুলা ইন্টারনেটে আমরা যেই তোমার ডেটাগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছি, এই ডেটাগুলো হচ্ছে তোমার আমাদের ব্রাউজারের মধ্যে একটা নির্দিষ্ট মেমোরি আছে, ক্যাশ মেমোরি। সেই ক্যাশ মেমোরিতে কুকিজ ও টেম্পোরারি ফাইল হিসাবে এই ডেটাগুলো জমা হয়, ঠিক আছে? তো এখানে 2-3টা ওয়ার্ড আছে যেটা তোমাদের জন্য নতুন, ঠিক আছে? সো প্রথমত হচ্ছে যে ক্যাশ মেমোরি, হোয়াট ইজ ক্যাশ মেমোরি। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ কুকিজ। সো আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? ওকে, যারা হচ্ছে এই যে তোমার হচ্ছে চ্যাট বক্সে অনেক ব্যস্ত, ঠিক আছে, অনেক ব্যস্ত, তারা কিন্তু অনেক জিনিস মিস করে যাবা, ঠিক আছে? চ্যাট বক্সে এত ব্যস্ত থাকা যাবে না, এদিকে মনোযোগ দাও। আচ্ছা, তো কুকিজ এটা হচ্ছে তোমার একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। তোমরা নিজেরাও হয়তো বা যখন কোনো ওয়েবসাইটে যাও তখন দেখো যে তোমাদের এরকম একটা অপশন আসে যে অ্যালাউ কুকিজ। তো তোমরা অনেকে হচ্ছে এটাকে ক্ষতিকর ভেবে হচ্ছে এড়ায় যাও, ঠিক আছে? আবার অনেকে না বুঝে অ্যালাউ কুকিজ দিয়ে দাও, ঠিক আছে? তো এই কুকিজ জিনিসটা আসলে কি? তো দেখো যে আমরা যখন আমাদের কম্পিউটার থেকে যখন আমরা হচ্ছে ইন্টারনেটের কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করি, ঠিক আছে, ইন্টারনেটে থাকা কোনো একটা ওয়েবসাইটকে যখন অ্যাক্সেস করি, তখন আমরা আমাদের অনেক ইনফরমেশন দেই, তাই না? আমরা আমাদের অনেক ইনফরমেশন দেই বা আমরা অনেক কিছু সার্চ করি, ঠিক আছে? তো এই যে আমরা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি বা বিভিন্ন জিনিস সার্চ করতেছি, এইগুলা কি হয়? এইগুলা আমাদের কম্পিউটারেরই একটা মেমোরি আছে, একটা মেমোরি যেখানে টেম্পোরারি ফাইলগুলো জমা হয়। ওই মেমোরির নাম হচ্ছে ক্যাশ মেমোরি। তো এই ক্যাশ মেমোরিতে আমরা যেই জিনিসপত্রগুলো সার্চ করতেছি বা যেই জিনিসপত্রগুলো দেখতেছি ওগুলো হচ্ছে তোমার জমা হয়, ঠিক আছে? তো এই যে তোমার আমাদের ইউজার ইনফরমেশন গুলো যে তোমার ক্যাশ মেমোরিতে জমা হচ্ছে, তো এটাকেই বলা হয় হচ্ছে কুকিজ, ঠিক আছে? তো আমরা যদি আমাদের কম্পিউটারে যখন তোমার হচ্ছে ওয়েবসাইট সার্চ করব, তখন যদি হচ্ছে আমরা কুকিজ অ্যালাউ করি, ঠিক আছে, আমরা যদি কুকিজ অ্যালাউ করি তখন যেটা হবে যে আমাদের কম্পিউটারের মধ্যে তোমার হচ্ছে পার্সোনাল ইউজারের ইনফরমেশন স্টোর হবে, ঠিক আছে? ইউজারের ইনফরমেশন স্টোর হবে। একটা উদাহরণ দিচ্ছি তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। যে ধরো তুমি হচ্ছে মাঝে মাঝেই দারাজে ঢুকো, দারাজের যে ওয়েবসাইটটা আছে সেটাই তুমি মাঝে মাঝেই ধরো যে ঢুকো, ঠিক আছে? এখন তুমি ঢুকে কি করো, তুমি হচ্ছে অনেক প্রোডাক্ট কিনো, দারাজে তো মোটামুটি সবকিছুই পাওয়া যায়, সো তুমি হচ্ছে যে কোনো প্রোডাক্ট চাইলে কিনতে পারো। কিন্তু দেখা যায় যে তুমি ম্যাক্সিমাম টাইমে যখন হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট, ধরো যে তোমার ফোন বা ধরো যে তোমার হেডফোন বা চার্জার, এরকম ইলেকট্রনিক ডিভাইস যখন তোমার প্রয়োজন হয় তখনই তুমি দারাজে ঢুকো। তাহলে এই যে তুমি দারাজে ঢুকে একটা নির্দিষ্ট টাইপের প্রোডাক্টই বারবার সার্চ করতেছো, সো এখন তোমার যদি কুকিজ অ্যালাউ করা থাকে তাহলে কি হবে জানো? ওই যে দারাজ কিন্তু তোমার ওই ইনফরমেশন গুলা হচ্ছে সে ক্যাপচার করে রাখতেছে তুমি আসলে কোন ধরনের প্রোডাক্ট সার্চ করো। তাহলে এইটা করলে যেটা হবে যে তুমি নেক্সট টাইম যখন দারাজের ওয়েবসাইটে যাবা, তোমার সামনে ওই ইলেকট্রনিক জিনিসপত্র বা ইলেকট্রনিক প্রোডাক্টগুলোই শো করবে। এত প্রোডাক্ট থাকতে কেন ইলেকট্রনিক প্রোডাক্টগুলোই সে শো করলো? কারণ সে জানে ওই দারাজ ওয়েবসাইট এই ইনফরমেশনটা নিয়ে নিছে যে তুমি আসলে ম্যাক্সিমাম টাইম ওই ইলেকট্রনিক প্রোডাক্টই খুঁজো, ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে কুকিজের আইডিয়াটা। সো এই কুকিজ যে স্টোর হয় বা টেম্পোরারি ফাইল যেগুলো স্টোর হয়, সেগুলো কোথায় স্টোর হয়? এই ক্যাশ মেমোরি নামে একটা তোমার হচ্ছে মেমোরি স্পেসে বা একটা মেমোরির মধ্যে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, ক্যাশ মেমোরি, কুকিজ এবং টেম্পোরারি ফাইলের। সো আমাদের এই ক্যাশ মেমোরিতে দেখা যায় কি যে কুকিজ আর টেম্পোরারি ফাইল জমতে জমতে আস্তে আস্তে ক্যাশ মেমোরি হচ্ছে তোমার ভরে যেতে থাকে। তো এই কারণে আমাদের ক্যাশ মেমোরি হচ্ছে কিছু সময় পর পর তোমার হচ্ছে ক্লিন করা দরকার, ঠিক আছে? কিছুদিন পর পর আমাদের ক্যাশ মেমোরি ক্লিন করা প্রয়োজন, বা আমাদের হচ্ছে অযথা ফাইল ক্যাশ মেমোরি থেকে ডিলিট করা প্রয়োজন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ডিভাইস ফাস্ট হবে। আচ্ছা,
এটা ক্লিন তুমি চাইলে ম্যানুয়ালি করতে পারো, অথবা কিছু সফটওয়্যার আছে, ক্লিনার সফটওয়্যার আছে যেটা তোমার জন্য এই কাজগুলো করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যেই কাজটা করা উচিত 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে তোমার আমাদের ডিভাইসে অনেক সময় হচ্ছে তোমার ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে, ঠিক আছে। এই যে ভাইরাস বা ম্যালওয়্যার, এগুলো হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, ঠিক আছে। এই যে ভাইরাস সহ ম্যালওয়্যার, স্পাইওয়্যার, যা যার নাম তুমি শুনতে পারতেছো, এগুলো হচ্ছে সব ক্ষতিকারক সফটওয়্যার। অর্থাৎ এরা যদি একবার আমাদের ডিভাইসে ঢুকে যায়, তখন দেখা যাবে যে আমাদের ডিভাইসের মধ্যে যেই ডাটাগুলা বা যেই ফাইলগুলো আমরা রেখে দিছি, যেগুলা ধরো যে আমাদের প্রয়োজনীয় ফাইল, সেগুলো দেখা যাবে এই ভাইরাস বা তোমার হচ্ছে ম্যালওয়্যার সফটওয়্যার গুলা কি করে ফেলবে, ওই আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ধ্বংস করে ফেলবে, ঠিক আছে। সো এই কারণে আমাদের সব সময় আমাদের ডিভাইসে একটা অ্যান্টি ভাইরাস, আমাদের ডিভাইসে সবসময় একটা অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি স্পাইওয়্যার বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করে রাখা প্রয়োজন, ঠিক আছে। এগুলা আমাদের ডিভাইসকে সিকিউরিটি দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তো যদি তোমার কম্পিউটার ডিভাইসে অ্যান্টিভাইরাস সফটওয়্যার না থাকে, অবশ্যই একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাইনালি আমাদের এই 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতেছিলা যে ভাই এই যে ডিফ্র্যাগমেন্টেশনটা বুঝি নাই। তো আমি এটা আরেকবার ক্লিয়ার করবো এখানে। দেখো, কম্পিউটার যখন আমরা চালাতে থাকি তখন দেখা যায় যে আমাদের হার্ড ডিস্ক যেটা আছে, হার্ড ডিস্ক, ওই হার্ড ডিস্কের মধ্যে তোমার অনেক অপ্রয়োজনীয় ফাইল আস্তে আস্তে জমা হতে থাকে। তো এরকম যদি আমাদের হার্ড ডিস্ক অপ্রয়োজনীয় ফাইল দিয়ে ভরে যায়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? আমাদের কম্পিউটার স্লো হয়ে যাবে। তো আমরা তো এটা চাই না। এই কারণে আমাদের এই কম্পিউটারের হার্ড ডিস্কে নির্দিষ্ট সময় পর পর কি করতে হয়, আমাদের হার্ড ডিস্ক থেকে অযথা বা তোমার টেম্পোরারি ফাইল যেগুলো আছে ওগুলোকে ডিলিট করে দিতে হয়, ঠিক আছে। যেগুলোর এখন আর প্রয়োজন নাই, এরকম ফাইলকে ডিলিট করে দিতে হয়। তো ওই ডিলিটটা আমরা যেই সফটওয়্যার দিয়ে করি, ওইগুলোকে বলা হয় হচ্ছে ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার। এবং এই কাজটাকে বলা হয় ডিস্ক ক্লিন আপ, অর্থাৎ ডিস্ককে পরিষ্কার করা, অযথা ফাইল থেকে পরিষ্কার করা। ওকে, আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, যেটার কথা তোমরা অনেকে বলতেছিলে, ডিফ্র্যাগমেন্টেশন। তো ডিফ্র্যাগমেন্টেশনের আইডিয়াটা এরকম যে তোমার আমরা যখন কম্পিউটার ইউজ করতে থাকি, আমাদের ফাইলগুলো ছড়ায় ছিটায় যায়, ঠিক আছে। ধরো যে এরকম আমাদের হার্ড ডিস্কের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে। আমাদের হার্ড ডিস্কের এইখানে ধরো একটা ফাইল আছে, ঠিক আছে। তারপরে ধরো যে এইখানে একটা ফাইল আছে, এইখানে একটা ফাইল আছে, আবার এইখানে একটা ফাইল আছে, আবার ধরো যে এইখানে একটা ফাইল আছে। তাহলে দেখো, এই যে পুরো একটা হার্ড ডিস্ক, এর মধ্যে ছড়ায় ছিটায় ফাইল আছে, ঠিক আছে। সো এই বিষয়টা আমাদের জন্য ভালো না। কেন? কারণ এরকম ছড়াই ছিটায় ফাইল থাকলে তুমি দেখা যাবে যে নতুন কোনো ফাইল রাখার জায়গা পাবা না, ঠিক আছে। নতুন ফাইল রাখার জায়গা পাবা না। এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে যে তোমার সব ফাইলগুলোকে এক জায়গায় করি, এই যে এক জায়গায় এইভাবে সুন্দর করে সাজায় রাখি, এই যে এক জায়গায় সাজায় রাখি। তাহলে দেখো কত নতুন জায়গা বের হইলো, ঠিক আছে, কত নতুন জায়গা বের হইলো। তো এইটাকে আসলে বলা হচ্ছে যে আমাদের ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। এবং এই কাজটা যেই সফটওয়্যার করে তাকে বলা হয় তোমার ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, ঠিক আছে। তুমি এরকম একটা ডিস্ক ডিফ্র্যাগমেন্টার তোমার কম্পিউটারে ইনস্টল করে রাখতে পারো, তাহলে ওই ডিফ্র্যাগমেন্টার সফটওয়্যারটাই তোমার জন্য এই সাজানোর কাজটা করে দিবে, ঠিক আছে। ওকে, তাহলে এই কাজটা আমরা করব, এতে আমাদের কম্পিউটারের গতি বা স্পিডটা ঠিক থাকবে। আদারওয়াইজ আমাদের এই যে কম্পিউটার কেনার কিছুদিন পরই দেখা যাবে কম্পিউটার স্লো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা নতুন একটা কনসেপ্টের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে যে তোমার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম ওয়ার্ডটা আমাদের জন্য কিন্তু নতুন না, ঠিক আছে। আমরা সবাই কম বেশি এটা আগে শুনছি। তো অপারেটিং সিস্টেম কি মিন করে, যে আমাদের এই যে তোমার কম্পিউটার ডিভাইস, এই কম্পিউটার ডিভাইসের মধ্যে কিছু সফটওয়্যার আছে, আবার কিছু হার্ডওয়্যার আছে, তাই না। যে আমাদের কম্পিউটারের ভেতরে তোমার হচ্ছে মাদারবোর্ড আছে, সিপিইউ আছে, র্যাম আছে, আবার তোমার বাইরের দিক থেকে চিন্তা করলে অডিও ডিভাইস আছে, মনিটর আছে, এরকম বিভিন্ন ডিভাইস একসাথে মিলে আমাদের কম্পিউটার। এখন তুমি যখন তোমার কম্পিউটারে একটা সফটওয়্যার রান করো, ধরো যে তুমি একটা গান চালাইতেছো, ঠিক আছে। তো তুমি তো জাস্ট গানের ফাইল যেটা আছে সেটা ওপেন করে ছেড়ে দিছো। বাকি যেই কাজটা, যে গানটা হচ্ছে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত রান করা, ঠিক আছে, বা প্লে করা, এবং অডিও ডিভাইস যেটা তুমি হচ্ছে তোমার কম্পিউটারের সাথে কানেক্ট করছো, ওইখান থেকে তোমাকে সাউন্ডটা দেয়া, এই যে কাজটা
মানে তোমার পুরো তোমার কম্পিউটারকে ম্যানেজ করার যে কাজটা, এটা কে করে? এটা একটা সফটওয়্যার করে, তোমার জন্য একটা সফটওয়্যার এই কাজ করে দেয়। বা আরেকটা এক্সাম্পল দিই, যে তুমি ধরো একসাথে একাধিক অ্যাপ চালাচ্ছ, যে তুমি হচ্ছে তোমার কম্পিউটারে ধরো যে তুমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করতেছো, কোনো একটা ওয়েবসাইট ধরো যে ফেসবুক চালাচ্ছ, আবার তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে রাখছো, তাহলে এই একসাথে দুইটা সফটওয়্যার যে চলতেছে, এই দুইটা সফটওয়্যারকে কে ম্যানেজ করতেছে? উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে অনেকটা একটা কোম্পানির ম্যানেজারের মতো, ঠিক আছে? কোম্পানির ম্যানেজার যেমন সবাইকে ম্যানেজ করে, ইনস্ট্রাকশন দেয় যে তুমি এইটা করো, তুমি এইটা করো, অপারেটিং সিস্টেমকে এমন ভাবে বানানো হয়েছে যে সে হচ্ছে কম্পিউটারকে ম্যানেজ করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ম্যানেজার, এটাকে আমরা বলবো কম্পিউটারের জন্য ম্যানেজার, সবকিছু ম্যানেজ করে। সো এইটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। যেমন আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের বানানো একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? ওকে, তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার সম্পর্কে আমাদের কম বেশি নলেজ সবারই আছে। তো অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো যে অপারেটিং সিস্টেম যেগুলো আমরা বেশি ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার মাইক্রোসফট তোমার মাইক্রোসফটের বানানো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমরা সবাই এইটাই বেশি ইউজ করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এর পাশাপাশি আরো কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলো হয়তোবা তোমরা অনেকে নাম শোনো নাই, আবার হয়তোবা অনেকে তোমরা এটা ইউজও করতেছো, যেমন এই যে উবুন্টুর লিনাক্স, ঠিক আছে? তারপরে হচ্ছে আইওএস বা ম্যাক ওএস, ফেডোরা, এগুলো হচ্ছে কয়েকটা প্রচলিত তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম যেগুলো হচ্ছে আমরা কম্পিউটারে ইনস্টল করে আমাদের কম্পিউটারকে রান করতে পারি, ঠিক আছে? ওকে, লিনাক্স হচ্ছে এই যে উবুন্টুর সাথে রিলেটেড একটা ওয়ার্ড, মানে উবুন্টু আর লিনাক্স মিলে হচ্ছে একসাথে একটা অপারেটিং সিস্টেম। ওকে, তো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের আইডিয়াটা। এরপরে আসো ভাই, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রি ক্লিন আপ, ঠিক আছে? এরপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ। তো রেজিস্ট্রি ফাইল বলতে আসলে কি বোঝায়, ভালো করে শুনো, ঠিক আছে? সবাই এদিকে মনোযোগ দাও। এই যে রেজিস্ট্রি ফাইল, এটা আসলে কি? রেজিস্ট্রি ফাইল হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের একটা পার্ট, ঠিক আছে? রেজিস্ট্রি ফাইল হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্ট অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে আমি সংক্ষেপে ওএস লিখবো, অপারেটিং সিস্টেমের একটা পার্ট, ঠিক আছে? তো আমাদের রেজিস্ট্রি ফাইল কিভাবে কাজ করে একটু বুঝো। যে আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, যে তুমি যখন তোমার বাসায় ঢুকো, অনেক সময় এটা হয় আমাদের যাদের হচ্ছে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে ঢুকতে গেলে দেখা যায় যে অনেক সময় যে তোমার একদম নিচে যেখানে দারোয়ান থাকে ওইখানে হচ্ছে তোমার নাম, তারপরে ফোন নাম্বার, এগুলো এন্ট্রি করে তারপরে ঢুকতে হয়, তাই না? তো এই যে তুমি যে তোমার নাম, ফোন নাম্বার, এই ইনফরমেশন গুলো একটা খাতার মধ্যে হচ্ছে এন্ট্রি করতেছো, ওই খাতাটাকে কি বলে জানো? ওটাকে বলা হয় রেজিস্ট্রি ফাইল। এখানে তোমার ইনফরমেশন গুলো স্টোর করা আছে, ঠিক আছে? মানে তুমি যে বাসায় ঢুকতেছো, সো তোমার ইনফরমেশন গুলো এখানে স্টোর করা আছে। তো একইভাবে আমাদের কম্পিউটারের জন্য এরকম একটা রেজিস্ট্রি ফাইল থাকে, যেই রেজিস্ট্রি ফাইলের মধ্যে কি কি জিনিস থাকে? কম্পিউটারের ভেতরে যে সফটওয়্যার গুলা বা যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার গুগল আছে, তারপরে তোমার অ্যাডোবি সফটওয়্যার, ফটোশপ আছে ধরো যে, তারপর তোমার কিছু গেমের তোমার অ্যাপ আছে, এরকম বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি না কম্পিউটারে। তো এই সফটওয়্যার গুলোর যে ইনফরমেশন, সফটওয়্যার গুলোর যে ডাটা, সেইগুলো এই রেজিস্ট্রি ফাইলের মধ্যে স্টোর করা থাকে, ঠিক আছে? এর পাশাপাশি তুমি একজন ইউজার হিসাবে যে কম্পিউটার ইউজ করতেছো, ঠিক আছে? তো তোমার ইনফরমেশন গুলা, ইউজারের ইনফরমেশন গুলাও এই রেজিস্ট্রি ফাইলের মধ্যে থেকে যায়, ঠিক আছে? ওকে, তো আমাদের এই রেজিস্ট্রি ফাইলটা দেখা যায় কি, যে আমরা যত কম্পিউটার সময়ের সাথে সাথে ইউজ করতে থাকি, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, যারা জিজ্ঞেস করছো, ওএস মানে অপারেটিং সিস্টেম। তো আমরা সময়ের সাথে সাথে কম্পিউটার যখন ইউজ করতে থাকি, আমাদের রেজিস্ট্রি ফাইলের মধ্যে আননেসেসারি অনেক তোমার ডেটা থেকে যায়, ঠিক আছে? আননেসেসারি অনেক ডেটা থেকে যায়। তো আমাদের রেজিস্ট্রি ফাইলটাকে ক্লিন করার প্রয়োজন হয়, অপ্রয়োজনীয় তথ্য সেখান থেকে বের করে ফেলার প্রয়োজন হয়। তো এই জন্য একটা সফটওয়্যার লাগে, এটাকে আমরা বলি রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। এটাকে আমরা কি বলি? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। রেজিস্ট্রিকে ক্লিন করা মানে অপ্রয়োজনীয় ইনফরমেশন সেখান থেকে ফেলে দেওয়া। তো এই যে তিনটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপের কাজে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ওকে,
এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার বলো তো একটু? ওকে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা কুইজ আছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। তোমরা সবাই যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রথমেই কোশ্চেনটা ভালোভাবে পড়বা। কোশ্চেন পড়ার পর মাথা ঠান্ডা করে পড়বা, পড়ার পর তারপর হচ্ছে অ্যান্সারটা তোমরা সাবমিট করে দিবা। আচ্ছা, আমি কুইজ লঞ্চ করে দিলাম। ক্লিন আপ আর ডিফ্র্যাগমেন্টার যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো মূলত কি কাজ করে? তো আমাদের প্রথম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে যে হার্ড ডিস্কের জায়গা খালি করে। হ্যাঁ, এই যে ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার কিন্তু এটাই করে, হার্ড ডিস্কের জায়গা খালি করে, তাহলে এটা ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে মেমোরি থেকে ভাইরাস দূর করে। না, ভাইরাস দূর করার কাজ তো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু সঠিক না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। এই যে ডিফ্র্যাগমেন্টার কিন্তু এই কাজটাই করে, ফাইলগুলোকে সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখে নিলাম যে এখান থেকে 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট স্টেটমেন্ট। সো এটা কোথায় আছে? 1 আর 3 এই যে অপশন বি তে আছে। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি। আচ্ছা, এরপরে আসো ব্রাউজার, ঠিক আছে। আমাদের ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার। এটার কাজটা কি? ব্রাউজার সফটওয়্যারের কাজ কি? এর কাজ হচ্ছে তোমার আমাদের ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটকে অ্যাক্সেস করা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে পেতে চাও ইন্টারনেটের মাধ্যমে, তাহলে তুমি যে সফটওয়্যারটা ইউজ করবে সেটি হচ্ছে ব্রাউজার। তো এই ব্রাউজারের একটা সুন্দর সংজ্ঞা এখানে দেওয়া আছে। ব্রাউজার কি করে? ব্রাউজার হচ্ছে যে তুমি একটা ওয়েবসাইটের কোনো একটা ওয়েব পেজে গিয়ে লেখা, ছবি বা অন্যান্য ইনফরমেশন সেখানে খুঁজতে পারো, ডাউনলোড করতে পারো বা আপলোড করতে পারো, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্রাউজারের কাজ। সো কয়েকটা জনপ্রিয় ব্রাউজারের উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এটা হচ্ছে যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ঠিক আছে, তারপরে সাফারি, এরকম আরো হচ্ছে তোমার অনেক ব্রাউজার আছে। ওকে, এখন আসো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটা সফটওয়্যার আমাদের কম্পিউটার ডিভাইসে নতুনভাবে ইনস্টল করতে পারি এবং আমাদের ডিভাইসে থাকা কোনো একটা অপ্রয়োজনীয় সফটওয়্যারকে কিভাবে আমরা আনইনস্টল করতে পারি, ঠিক আছে। সো আমরা ফার্স্টে দেখব কিভাবে ইনস্টল করা যায়। সো ইনস্টলেশনের জন্য যেই তোমার ধাপগুলো ফলো করতে হয়, ঠিক আছে, সেই ধাপগুলো এখানে দেওয়া আছে একটা একটা করে। কিন্তু যেটা হয় যে আমরা আসলে ছোটবেলা থেকে যখন তোমার সফটওয়্যার ইনস্টল করি, স্পেশালি গেমস যখন আমরা ছোটবেলায় ইনস্টল করতাম, তখন দেখা যেত যে এই ধাপের আমরা অত কেয়ার করতাম না, ঠিক আছে। আমরা যেটা করতাম যে তোমার হচ্ছে যে এক্সিকিউটেবল ফাইল যেটা আছে ওইটা ওপেন করে নেক্সট চাপতে থাকতাম। একটা পর্যায়ে গিয়ে হচ্ছে একটা এরকম তোমার লোডিং একটা বার আসতো, ওই বারটা বোঝাইতো যে আমাদের ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে। এরপরে ইনস্টলেশন শেষ হয়ে গেলে যে ফিনিশ বাটনটা আসলেই আমরা ভাবতাম যে আমরা জিতে গেছি। তো ফিনিশ বাটন চাপ দেওয়া মাত্র শেষ, আমাদের ইনস্টলেশন শেষ। এটাই, আমরা এর মাঝখানে আর কিচ্ছু পড়তামও না, কিছু দেখতামও না, খালি নেক্সট দিয়ে দিয়ে যাইতাম, তাই না? এটাই আমাদের ছোটবেলার সহজ স্মৃতি। এখন হয়তো অনেকে করো, বাট কিছু স্টেপ ফলো করা উচিত, ঠিক আছে। ওই স্টেপগুলো এখানে বলা আছে যেগুলো ফলো করা উচিত। যেমন একটা একটা করে দেখি। প্রথম যে স্টেপের কথা বলা হচ্ছে, দেখো, এটা হচ্ছে যে তুমি যেই সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছ ওই সফটওয়্যারটা কি তোমার কম্পিউটারে সাপোর্ট করবে কিনা সেটা একটু আগে দেখে নাও। যেমন অনেক সময় এরকম হয় যে আমরা ধরো যে অনেক হাই এন্ডের কোনো একটা গেমস, ধরো যে হাই রিকোয়ারমেন্টের কোনো একটা গেমস ধরো যে আমাদের দুর্বল পিসিতে রান করার চেষ্টা করতেছি, তখন কি হবে জানো? যে তোমার কম্পিউটারটা দেখা যাবে যে অনেক বেশি স্লো হয়ে গেছে, ল্যাগি হয়ে গেছে। তুমি হয়তো বা গেমটা রান করছো কিন্তু গেমটা শান্তি মতো খেলতে পারতেছো না, খালি ল্যাগ করতেছে, মানে আটকে আটকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ তোমার কম্পিউটার লোড নিতে পারতেছে না, এত হাই রিকোয়ারমেন্ট সে লোডটা নিতে পারতেছে না। তো এই জিনিসটা সবসময় খেয়াল করবা যে তোমার যেই সফটওয়্যারটা চালাতে যাচ্ছ ওই সফটওয়্যারটা তোমার কম্পিউটার সাপোর্ট করবে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা সফটওয়্যারের সাথে একটা হচ্ছে তোমার রিডমি ফাইল থাকে। এই ফাইলটা আমরা ম্যাক্সিমাম মানুষ পড়ি না, কয়জন পড়ছো একটু জানাইতে পারো? রিডমি ফাইল নামের একটা ফাইল থাকে সবসময় আমাদের সফটওয়্যারগুলোর সাথে। এই ফাইলের মধ্যে তোমার হচ্ছে অনেক ইনস্ট্রাকশন দেয়া থাকে, ঠিক আছে, অনেক ইনস্ট্রাকশন দেয়া থাকে যে তোমার কিভাবে এটা ইনস্টল করতে পারো বা এটা কারা বানাইছে, এরকম অনেক তোমার সফটওয়্যার রিলেটেড কথাবার্তা লেখা থাকে যেটা আমরা ম্যাক্সিমাম টাইম পড়ি না, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বরে হচ্ছে যে তোমার এইটা এখন করার প্রয়োজন নাই, ঠিক আছে। যেটা বলা হচ্ছে এখানে দেখো যে
আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করব তখন অন্য সকল কাজ, কম্পিউটারের অন্য সকল কাজ বন্ধ রাখা উচিত। এই যে বন্ধ রাখার কথা বলতেছে, ঠিক আছে? এটা কেন বলতেছে যে আগের, এটা হচ্ছে মানধাতার আমলের কথা বলতেছে। এখনকার কম্পিউটার অনেক ফাস্ট। এখনকার কম্পিউটারে তুমি একটা সফটওয়্যার ইনস্টল করার সময় যদি অন্য কাজও করো কোনো সমস্যা হবে না, তোমার কম্পিউটার স্মুথলি কাজ করবে। কিন্তু আগের কালের কম্পিউটারের কথা চিন্তা করো, তখন কি দেখা যেত যে তোমার তখনকার কম্পিউটার এত স্লো ছিল যে তুমি কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করা অবস্থায় যদি অন্য কাজ করতে চাইতো তখন তোমার কম্পিউটার হ্যাং করতো, আটকে যেত। তো এটা এখনকার প্রসেসর যেই পরিমাণ তোমার ফাস্ট, তার সাথে তুলনা করলে এটা আমাদের ফলো না করলেও হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, এই জিনিসটা আমার মনে হয় তোমরা অনেকেই ফেস করছো। যে তুমি হচ্ছে কোনো একটা, ধরো যে সফটওয়্যার ইনস্টল করতে গেছো, কিন্তু তোমার কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা আছে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা তোমার ওই নতুন সফটওয়্যারটাকে ব্লক করে দিছে। বিশেষ করে যারা হচ্ছে যে টরেন্ট ডাউনলোড করতে যাও, টরেন্ট ইনস্টল করতে, টরেন্ট অ্যাপ যারা ইনস্টল করতে যাও, তারা এই জিনিসটা অনেক ফেস করছে। খেয়াল করো যে তোমার দেখবা যে যেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা তোমার কম্পিউটারে আছে ওইটা দেখবা যে তোমার অনেক সময় ডাউনলোডই ব্লক করে দেয়, আবার অনেক সময় তুমি যখন ইনস্টল করতে যাও ইনস্টলকে ব্লক করে দেয় সে, ঠিক আছে? এর কারণ হচ্ছে যে সে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা যে সে হচ্ছে বাইরের কোনো একটা সফটওয়্যার দেখলে সেটাকে ক্ষতিকারক চিন্তা করে, এই কারণে সে ব্লক করে দেয়। এইভাবেই সে ডিজাইন করা। তো তুমি তো জানো, তুমি যখন একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তুমি তো জানো যে না এটা ক্ষতিকারক না, এটা আমার কাজের সফটওয়্যার। তো তুমি যেহেতু জানো এটা তোমার কম্পিউটারের জন্য ক্ষতিকারক না, সো এই কারণে তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে ঠান্ডা করে রাখবা, ঠিক আছে? মানে বন্ধ করে রাখবা যেন ও তোমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? সো এটা একটু খেয়াল করবা। ফাইনালি 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে একদম ইনস্টলেশন শেষ হয়ে গেলে তুমি হচ্ছে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি নিবা, ঠিক আছে? এই যে এই জিনিসটা আমরা সবসময় করি, যে তুমি দেখবা যে আমরা যখন ইনস্টলেশন শেষ করার পরে রান করতে যাই, আমরা যখন ইনস্টলেশন শেষ করার পরে কোনো একটা সফটওয়্যার রান করতে যাই তখন দেখবা এরকম একটা কথা লেখা আসে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর বলতে বোঝানো হয় ওই যে তুমি যে অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের যে মালিক, সে কি পারমিশন দিচ্ছ কিনা এই সফটওয়্যারটা রান করার জন্য, ঠিক আছে? তো যদি পারমিশন দাও তখন হচ্ছে ওই সফটওয়্যারটা তোমার কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে? তো সে হচ্ছে রান করতে পারবে। সেই কারণে আমাদের একদম লাস্ট স্টেজে গিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এই কাজগুলো হচ্ছে মোটামুটি আমরা করে থাকি যখন হচ্ছে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। সবসময় ফলো করি না, কিন্তু ফলো করা উচিত, ঠিক আছে? সো ফাইনালি এখানে কিছু কথাবার্তা বলা আছে, দেখো এই জিনিসগুলো আমাদের অনেকটাই নস্টালজিক করে দিবে যে আমরা আগের কালে যখন হচ্ছে তোমার সফটওয়্যার ইনস্টল করতাম তখন দেখা যেত ওই সফটওয়্যারটাকে আমরা হচ্ছে তোমার সিডি, ডিভিডি বা পেন ড্রাইভে ক্যারি করতাম, তাই না? মনে আছে আমরা আগে যখন তোমার হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে যাইতাম তখন হচ্ছে আমরা সিডি, ডিভিডি বা পেন ড্রাইভে সফটওয়্যারটা ক্যারি করতাম। কিন্তু এখন কিন্তু এই সিডি ডিভিডি একদম ইউজ হয় না, বলতে গেলে এটা একদম বিলুপ্ত হওয়ার পথে, ঠিক আছে? সিডি ডিভিডি এগুলো ইউজ হয় না। ম্যাক্সিমাম টাইমে এখন যেটা হয় যে আমাদের সফটওয়্যারটা হচ্ছে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলি, ঠিক আছে? ডাউনলোড করে তারপরে সেটা ইনস্টল করি। সো এটা হচ্ছে কিছু সোর্সের কথা বলা আছে যে আমরা হচ্ছে এইভাবে তোমার আমাদের সফটওয়্যারগুলোকে তোমার ক্যারি করতে পারি, ঠিক আছে, ইনস্টল করার আগে। আর এই যে লাস্টে একটা ওয়ার্ড আছে অটো রান। অটো রান হচ্ছে যে এমন একটা ফিচার, অটো রান দিলে তোমার ওই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি সে রান হবে বা চালু হবে, ঠিক আছে? ওকে, সো আমাদের এখন হচ্ছে তোমার আনইনস্টলেশনের পার্ট। সো এই জিনিসটা আমরা পুরোটাই প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? সো আমি হচ্ছে তোমাদেরকে এই পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে যারা তোমার নিজেদের ডিভাইসের সামনে আসো, ঠিক আছে, সেটা কম্পিউটার, তারপর ল্যাপটপ, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। তো তোমাদের যারা হচ্ছে নিজেদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের সামনে আসো তারা চাইলে আমার সাথে সাথে এই জিনিসগুলো করতে পারো, বা অনেকের হচ্ছে এই জিনিসগুলো আগে থেকেই জানা আছে, তোমরা একটু আরেকবার রিভাইজ করতে পারো, ঠিক আছে? তো আমাদের একটা সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয় এই জিনিসটা আমরা একদম ধাপে ধাপে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, ঠিক আছে? এই যে কম্পিউটার থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। খুবই সহজ জিনিস, তারপরেও এই জিনিসটা আমরা নতুনভাবে দেখার চেষ্টা করব। তো আমাদের যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে গেলে, আনইনস্টল করার অর্থ হচ্ছে যে তোমার
ফাইল সিস্টেম থেকে তুমি তোমার সফটওয়্যারটাকে সরাই দিবা, ঠিক আছে। ফাইল সিস্টেম বলতে কি বুঝাই, মানে এই যে আমাদের ফাইল এক্সপ্লোরার আছে, এই যে ফাইল এক্সপ্লোরার আছে, ঠিক আছে, এই ফাইল এক্সপ্লোরারের ভেতর আর হচ্ছে আমাদের কি থাকবে না, ওই সফটওয়্যারটা থাকবে না, ঠিক আছে, যেই সফটওয়্যারকে আমরা আনইনস্টল করে দিব, ঠিক আছে। তো এরকম একটা বিষয়। আচ্ছা, তো আমি একটু দেখাই এখন কিভাবে আনইনস্টল করতে হয়। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের স্টার্ট বাটন থেকে আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই যে তোমরা এখানে সার্চ করতে পারো, তাহলে চলে আসবে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল লিখছি তাতেই চলে আসছে, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্যানেল, এইখানে হচ্ছে ক্লিক করবা। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে থেকে এই যে দেখো এই যে প্রোগ্রামস একটা জায়গায় আছে, একদম নিচে প্রোগ্রামস, এই প্রোগ্রামস এর নিচে লেখা আছে দেখো আনইনস্টল আ প্রোগ্রাম, দেখছো এই যে আনইনস্টল আ প্রোগ্রাম। তো এই আনইনস্টল আ প্রোগ্রামে যদি ক্লিক করো তাহলে যেটা হবে যে তোমার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে, তোমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এরকম সিরিয়ালি শো করবে, অ্যালফাবেটিক অর্ডারে সিরিয়ালি শো করবে। এখন তুমি যেই সফটওয়্যারটা আনইনস্টল করে দিতে চাও ওই সফটওয়্যারটাকে তুমি কি করবা, সিলেক্ট করবা, ঠিক আছে। এই যে দেখো আমি একটু দেখাই, ধর আমি এই যে কোড ব্লকস এই সফটওয়্যারটা যদি আমি আনইনস্টল করতে চাই তাহলে কি করব, এই যে এইটার উপরে কার্সর রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এই যে আনইনস্টল অপশনটা চলে আসবে, দেখছো। আরেকবার দেখাই, এই যে আমি হচ্ছে যেই তোমার সফটওয়্যারটা ডিলিট করে দিতে চাই, ডিলিট বলতেছি আনইনস্টল করে দিতে চাই, ওই সফটওয়্যারটার উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবো, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করবো, তাহলে আনইনস্টল লেখা উঠবে। তো এরপর তুমি আনইনস্টল দিলে তোমার কাছে পারমিশন চাইবে, তুমি পারমিশন দিয়ে দিলেই আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা উইন্ডোজ 11 তোমরা যারা উইন্ডোজ 11 বা ধরো যে উইন্ডোজ 10 ইউজ করে তারাও একইভাবে করতে পারবা, ঠিক আছে। উইন্ডোজ 7 এর পরে সবগুলোতে, উইন্ডোজ 7 সহ 7 এর পরে সবগুলোতে একইভাবেই তোমরা পাবা জিনিসটা, ঠিক আছে। পারবা, ওকে ঠিক আছে। সবাই কি বুঝছো? আর আনইনস্টল কেন করলাম না, আমার দরকার নাই, এটা আনইনস্টল করার দরকার নাই, শুধু আমি এটা কেন ডিলিট করব, তোমাদের যাদের এরকম আনইনস্টল করার মতো সফটওয়্যার আছে তোমরা চাইলে এইভাবে আনইনস্টল করে দিতে পারো, ঠিক আছে। আমরা এখানে আনইনস্টল করব না, আমাদের আপাতত প্রয়োজন নেই। তো আশা করি বুঝছো যে কিভাবে আনইনস্টল করতে হয়, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে স্টেপগুলা, খুবই সহজ। তাহলে আমাদের জন্য এই স্টেপগুলো এখানে একদম ধরে ধরে দেখাই দেওয়া আছে, যে চিত্র সহ দেখাই দেওয়া আছে। যারা বলতেছিলা যে তোমাদের হয়তোবা এখন এটা প্র্যাকটিক্যালি করার সুযোগ নেই, তারা কি করবা, তারা হচ্ছে যে দেখো একদম চিত্র সহ দেখাই দেওয়া আছে যে কিভাবে করতে হয়। তো এই জিনিসগুলো তোমরা এখান থেকে ফলো করে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের জন্য এখন সেকেন্ড কুইজটা চলে আসতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা কুইজটার কোশ্চেন পড়ো, তারপরে অ্যান্সারটা সাবমিট করো। বিপুল পরিমাণে বলছো অপশন এ হচ্ছে কারেক্ট, এক্স্যাক্টলি। এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল যে কোন সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে কোথায় যেতে হবে, প্রথমে কোন কাজ করতে হবে। তো আমাদের এই যে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, তোমরা দেখছো প্র্যাকটিক্যালি দেখছো, স্টার্ট বাটন থেকে আমরা এই যে কন্ট্রোল প্যানেলে চলে যাই, তাই না। তো এখানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের সাথে লিডার বোর্ডটা শেয়ার করতেছি। আওসাফ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপর থাকতে হবে আমাদেরকে, আনইনস্টল করে ফেললে তারপর কিন্তু আবার নতুন করে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো সফটওয়্যার ডিলিট। সো সফটওয়্যার ডিলিট এইটা কিন্তু সফটওয়্যার আনইনস্টলের চেয়ে ভিন্ন একটা কনসেপ্ট। সো তোমাদের